আজ ১৩ই মার্চ ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেছিলেন যে আশা করি ১৩ই মার্চের মধ্যে রাজনৈতিক দল এবং জোটগুলো তাদের মতামত জানাবেন। ৬ই মার্চ ৩৪টি রাজনৈতিক দল ও জোটের কাছে ছকগুলো পৌঁছে দেওয়া হয়েছে। এই ছক ঐকমত্য কমিশনের সদস্যরা ৩ দফা বৈঠকে বসে ৫টি সংস্কার প্রতিবেদন থেকে গুরুত্বপূর্ণ সুপারিশ চিহ্নিত করে তৈরি করেছেন। এই ছকে পুলিশ সংস্কার কমিশনের সুপারিশগুলো যুক্ত হয়নি আর কি। তো মোট সুপারিশের সংখ্যা দাঁড়িয়েছে ১৬৬টি। প্রতিটি সুপারিশের ক্ষেত্রে দুটি বিষয়ে মতামত চাওয়া হয়েছে। প্রথমটি হলো সংশ্লিষ্ট সুপারিশের বিষয়ে একমত কিনা, টিক দিতে হবে একমত, একমত নই অথবা আংশিকভাবে একমত, এর যে কোনো একটিতে। আর দ্বিতীয়টি হলো প্রতিটি সুপারিশের বিষয়ে সংস্কারের সময়কাল নিয়ে ও বাস্তবায়নের উপায় নিয়ে। এক্ষেত্রে ৬টি বিকল্প। ১ হচ্ছে নির্বাচনের আগে অধ্যাদেশের মাধ্যমে, ২ নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে, ৩ নির্বাচনের সময় গণভোটের মাধ্যমে, ৪ গণপরিষদের মাধ্যমে, ৫ নির্বাচনের পরে সাংবিধানিক সংস্কারের মাধ্যমে এবং গণপরিষদ ও আইনসভা হিসেবে নির্বাচিত সংসদের মাধ্যমে। এর যে কোনো একটিতে টিক চিহ্ন দিয়ে মতামত দিতে বলা হয়েছে। এর বাইরে প্রতিটি সুপারিশের পাশে দলগুলোর মন্তব্য দেওয়ার একটি জায়গাও রাখা হয়েছে। বাসদকে তাদের মতামত জমা দিয়েছে কিনা আমি যতদূর জানি দেয়নি। দিয়ে থাকলে কোথায় কোথায় টিকমার্ক দিলেন আর কোথায় কোথায় টিকমার্ক দিবেন না, যদি উল্লেখযোগ্য কিছু বলেন। আমরা আজকে একটা চিঠি দিয়েছিলাম এবং আজকে তার উত্তর পেয়েছি। অবশ্য আমরা চিঠিতে উল্লেখ করেছিলাম একমত, আংশিক একমত এবং একমত নই। আবার তারপরে আছে যে কখন এবং কিভাবে এটা বাস্তবায়ন হবে। যদি আমি আংশিক একমত হই তাহলে কি হবে, আর যদি আমি একমতই না হই তাহলে আমার কবে বাস্তবায়ন হবে সেটা তো অপ্রাসঙ্গিক হয়ে যায়। এই জন্য আমরা বলেছিলাম যে যেভাবে ফরম্যাটটা করা হয়েছে এটা কনফিউশন ক্রিয়েট করবে। এখানে কোনো একটা উত্তর উত্তর একটা দিলাম আর তারপরে মন্তব্যে গিয়ে আবার আর এক রকমের মতামত প্রতিফলিত হয়ে যেতে পারে। এই জন্য বলেছিলাম এই ছকটা এটা ক্ল্যারিটির পরিবর্তে কনফিউশন ক্রিয়েট করবে। এই ছকের ব্যাপারে আমরা আপত্তি করেছি। আর দ্বিতীয়ত বলেছি আমরা প্রত্যেকটা বিষয়ে আমাদের একটা মতামত দেবো, যে বিচার প্রসঙ্গ সংস্কার কমিশনে যে তারা সুপারিশটা করেছে তার সঙ্গে আমাদের কোথায় জায়গা তো রাখা আছে না, ওখানে তো ওই টিক মার্ক দেওয়ার পরে পাশে একটা ছোট জায়গা আছে মন্তব্য। আমাদেরকে পরে উত্তরে জানানো হয়েছে আপনারা বাড়তি কাগজও যুক্ত করতে পারবেন। আচ্ছা, বাড়তি কাগজ আমরা মনে করি প্রথমত টিক মার্ক দেওয়াটা নিয়ে তো একটা কনফিউশন তৈরি হচ্ছে। ফলে যদি বাড়তি কাগজে যুক্ত করতে হয় আমরা তখন লিখেছি কমিশনের কাছে যে আমরা আমাদের পুরো বিষয়টা আমরা লিখে জানাবো এবং বলা হয়েছে যে আমাদেরকে বলা হচ্ছে আপনারা আরও 5 দিনের মধ্যে এটাকে জানিয়ে দেবেন। এই আমরা পেয়েছি। আমাদের যেটা মূল কনসার্ন ছিল যে অনেক খাটাখাটনি করে তারা কিছু সুপারিশ তৈরি করেছেন। সেই সুপারিশগুলো কে বাস্তবায়ন করবে, কিভাবে বাস্তবায়ন হবে, এটা নিয়ে একটা বিতর্ক আছে। বাস্তবায়ন যেই করুক এটাকে অনুমোদিত হতে হবে তো একটা পার্লামেন্টে। ফলে আমাদের তো প্রথম বিবেচনাটা আসবে যে নির্বাচনটা কেমন হবে, কখন হবে, মানে বাস্তবায়িত হতে হবে পার্লামেন্টে। সেটা কেন ধরছেন? কারণ অপশনগুলো দেখেন, নির্বাচনের আগে অধ্যাদেশের মাধ্যমে, নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে, নির্বাচনের সময় যে অধ্যাদেশের যদি হয় এই অধ্যাদেশের নিয়ম হলো পরবর্তী পার্লামেন্টে এটা অ্যামেন্ডেড হতে হবে। 1 2 নম্বরও যদি গণভোট আয়োজন করে গণভোটের ম্যান্ডেট কে দেবে তাকে, সেটাও তাহলে রেট্রোস্পেক্টিভ এফেক্টের মতো এটাও কিন্তু কোনো একটা পার্লামেন্টের মাধ্যমে করতে হবে। যে কারণে দেখুন এ পর্যন্ত যতগুলো গণঅভ্যুত্থান হয়েছে 69-এর গণঅভ্যুত্থানের পরেও একটা নির্বাচন করতে হয়েছে, আবার 90-এর গণঅভ্যুত্থানের পরেও একটা নির্বাচন করতে হয়েছে। একটা নির্বাচন ছাড়া, নির্বাচিত প্রতিনিধি ছাড়া এটা কিন্তু আইনগত বৈধতাটা দেওয়া যায় না। ফলে আমরা এই বিতর্কটাও এখানে করব। তারপরে আমরা অ্যাপ্রিসিয়েট করেছি যে অনেক বিষয় তারা ভেবেছেন, অনেক বিষয় তারা ভাবিয়ে তোলার চেষ্টা করেছেন এবং অনেক বিষয়ে তারা পরিকল্পিত বিতর্ক তৈরি করেছেন। আচ্ছা, বাংলাদেশে প্রদেশ করা কি খুব দরকার? হ্যাঁ, বাংলাদেশকে প্রদেশ করা খুব দরকার হয়ে পড়লো। 1 নাম্বার 2 এরকম যদি হয়, আচ্ছা আমাদের সংবিধানের যে মূল যে প্রিন্সিপালগুলো ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, এগুলোকে কি অ্যামেন্ডেড করার খুব দরকার পড়েছিল? আচ্ছা, এইরকম করে যদি ধরি কিছু কিছু বিষয় এমনভাবে তুলে দেওয়া হলো যে আমরা এই বিতর্কের মধ্যে যেন আটকা পড়ে থাকি। এই জন্য আমরা সেগুলোকে পয়েন্ট করব যে 90 থাকলে লাভটা কি? নির্বাচন পেছানো যাবে, নির্বাচন পেছানো যাবে, অথবা আমরা যেটা বলি বিউটি অফ ডেমোক্রেসি, সেটাকে অনেক সময় বিগটেড ডেমোক্রেসি হয়ে যাবে। মানে বিউটি অফ ডেমোক্রেসিটা বিতর্ক ছিল, তো এখন আমি যেটা বলবো সেটাই আইন। মতামত থাকবে কিন্তু মতামতের প্রাধান্য থাকবে, তাহলে ওই ফ্যাসিস্ট যাবে কিন্তু ফ্যাসিবাদী প্রবণতাটা থেকে যাবে। আমরা যেটা করবো সেটাই আপনাকে মানতে হবে, আমরা যেভাবে বলবো সেটাই কিন্তু আপনাদেরকে মানতে হবে। তাহলে কি দাঁড়ালো? এই জন্য আমরা বলেছিলাম যে বিউটি অফ ডেমোক্রেসির কথা আমরা বলছি, কিন্তু ডেমোক্রেসির সেই কালচারটাকে ফলো করতে হবে। আর অনেক দিন ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে করতে যারা লড়ছেন তারাও আবার ফ্যাসিবাদের দোষে সংক্রমিত হয়ে গেছেন কিনা ইতিমধ্যে তার কিছু বিষয় আমরা দেখছি। যেমন একটা কথা আমি একটু বলেই নেই,
আচ্ছা, শাহবাগীরা কি কখনো শাহবাগের যে আন্দোলন সেখান থেকে দাড়ি টুপির ব্যাপারে আপত্তি করা হয়েছিল? কারণ ওখানে তো প্রচুর দাড়ি টুপিওয়ালা মানুষ ছিলেন। আওয়ামী লীগের মধ্যে প্রচুর দাড়ি টুপিওয়ালা মানুষ ছিলেন যারা নানা ধরনের দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন। আচ্ছা, মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছিলেন তাদের মধ্যে কি দাড়ি টুপিওয়ালা মানুষ ছিল না? ফলে প্রশ্নটা কিন্তু কখনোই দাড়ি টুপি নিয়ে বিরোধ ছিল না, বিরোধ ছিল মুক্তিযুদ্ধের বিরোধিতা কারা করেছিলেন, কী উদ্দেশ্যে করেছিলেন এবং বিরোধিতা করতে গিয়ে কী ধরনের গণহত্যার সঙ্গে তারা যুক্ত ছিলেন। ফলে এখানে কিন্তু বাইরে থেকে শুধু যদি আমরা দাড়ি টুপির প্রশ্নটা নিয়ে আসি তাহলে হয় কি খুব সূক্ষ্মভাবে আমাদের দেশের ধর্মপ্রাণ মানুষের আবেগটাকে একটু আহত করা হয়। আমাদের এই দেশে তো প্রচুর মানুষ আছেন যারা বয়স হলে একটু দাড়ি রাখেন। রবীন্দ্রনাথও তো দাড়ি রেখেছেন। তো ফলে এই দাড়ি রাখার সঙ্গে কিন্তু কোনো একটা নির্দিষ্ট ধর্মকে অবজ্ঞা করা বা কোনো একটা নির্দিষ্ট ধর্মকে আক্রমণ করার কোনো বিষয় নেই। ফলে কিন্তু বারবার এই বিষয়গুলো নিয়ে আসা হয়। আমরা এই জন্য মনে করি যে প্রত্যেকটা মানুষ তার যা কাজ সেই কৃতকর্ম অনুযায়ী তার একটা বিচার হওয়া উচিত। সেটা তার লেবাস দিয়ে নয়, তার লিঙ্গ দিয়ে নয়, এমনকি তার নাম নিয়েও সে নয়। যে দলেরই হোক, যে ধর্মেরই হোক, যে গোষ্ঠীরই হোক, তার পোশাক যাই হোক সেটার জন্য ম্যাটার না করে।